আচ্ছা হুমায়রা আপনি ওই পাশে যান। মরিয়ম দশম শ্রেণী ওই পাশে যান। তসলিমা ষষ্ঠ শ্রেণী ওই পাশে যান। ফাতেমা আচ্ছা মরিয়ম তসলিমা হামিদা। হাসান আব্দুল্লাহর একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সে তার বেতনের টাকা দিয়ে তার এলাকার বেদে পরিবারের মেয়ে বাচ্চাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরল কাণ্ডে পুরো জাতি ইমপ্রেসড। আসলে এই হাসনাত ছেলেটা বাংলাদেশে এক্সেপশনাল। হাসনাত ওয়ান পিস মেড। তিনি একটা ক্রিয়েটিভ সৃজনশীল যে কাজ করেন এবং সেই কাজটা যেভাবে ডিজামিনেট করতে পারেন এবং এক্সাম্পল সেট করতে পারেন, সবার জন্য অনুসরণীয় হিসাবে এস্টাবলিশ করতে পারেন, এটা অনেকেই পারে না। দেখেন, আমি কথা বলতেছি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে। ওর বাবা রাজা না, রাজমিস্ত্রি। এই ভদ্রলোক যে রাজমিস্ত্রি, উনি অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি না, উনি অ্যাকচুয়ালি একজন রাজা। ওনার ছেলে হাসনাত আব্দুল্লাহ ও রাজা হোগা একদিন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এখন সারা দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে তার একটি কাজের জন্য। হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটি করেছেনও। তার বেতনের টাকা পুরোটা দিয়ে দিয়েছে বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য। তিনি বেদে সম্প্রদায়ের যেই ছেলেমেয়েরা রয়েছে তাদের লেখাপড়ার জন্য সকল দায়িত্ব নিয়েছেন এবং একজন সংসদ সদস্যের, পার্লামেন্ট মেম্বারের, একজন এমপির যেই বেতন, যেই স্যালারি, সেই স্যালারির পুরো টাকাটা দিয়ে তিনি এই বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়ার ভার গ্রহণ করবেন। তিনি বলেছেন যতদিন তারা লেখাপড়া করতে চাইবে ততদিন সরকারের তরফ থেকে তাদের লেখাপড়ার খরচ বহন করা হবে। এছাড়াও যাবতীয় খরচ সরকার বহন করবে। ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহ বলেছে তার বেতনের পুরো টাকাটা তিনি তাদের মাঝে বন্টন করবেন। হাসনাত আব্দুল্লাহর এই সিদ্ধান্ত এবং এই উদ্যোগ এখন সারা দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বরাবরই চমক লাগানো কাজ করে থাকে। হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে বাকি আমাদের 299 এমপি সংসদ সদস্যকে শিক্ষা নেওয়া উচিত। প্রিয় দর্শক শ্রোণ, কথা না বাড়িয়ে আমরা দেখে আসি হাসনাত আব্দুল্লাহ কী উদ্যোগ গ্রহণ করেছে, কেন হাসনাত আব্দুল্লাহর প্রশংসা হচ্ছে দেশ জুড়ে, সেটা আমরা শুনবো, কয়েকটা ভিডিও দেখব, তারপরে কথা বলবো। আচ্ছা হুমায়রা, ফাতেমা আপনি ওই পাশে যান। মরিয়ম দশম শ্রেণী ওই পাশে যান। তসলিমা ষষ্ঠ শ্রেণী ওই পাশে যান। আচ্ছা, তারপর হচ্ছে হামিদা পঞ্চম শ্রেণী। ওকে। মাহমুদা চতুর্থ শ্রেণী। বাবার এই পাশে আসো, তুমি এই পাশে আসো। যার নাম বলবো তার ওই পাশে যাবে। তারপর হচ্ছে আরবি তৃতীয় শ্রেণী। আরবি। খাদিজা দ্বিতীয় শ্রেণী। যাও। মানসুরা প্রথম শ্রেণী ওই পাশে যাও। আফরিন প্রথম শ্রেণী। বাবার এই পাশে যাও, তোমরা এই পাশে যাও। সুমাইয়া প্রথম শ্রেণী। সাফিয়া প্রথম শ্রেণী। আচ্ছা ফাইন, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ছেলে মেয়েদের। ফাতেমা আচ্ছা মরিয়ম তসলিমা হামিদা মাহমুদা আরবি খাদিজা মনসুরা আফরিন সুমাইয়া কই সাফিয়া
নোরান, আল কারিম, ইয়াকুব, হুসাইন, জাকারিয়া, আরহাম, উমর ফারুক, ইসমাইল, ইব্রাহিম, বাকি থেকে আবু তালহা, আচ্ছা, আর আজিজ। আচ্ছা, লিস্ট করে রাখবেন। আচ্ছা, হাসান আব্দুল্লাহর একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সে তার বেতনের টাকা দিয়ে তার এলাকার বেদে পরিবারের মেয়ে বাচ্চাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। কিভাবে? সে তার এলাকার যে সব বেদে পরিবার আছে সেই সব বেদে পরিবারের কাছে সে কমিটমেন্ট করছে যে কোনো মেয়ে যদি ম্যাট্রিক পাশ করার পরে এইচএসসি পড়তে চায় তাহলে প্রতি মাসে হাসান আব্দুল্লাহ ২৫০০ টাকা বৃত্তি প্রদান করবে। এটা তার বেতনের টাকা থেকে সে দেবে, এবং এটা 1 মাস দিবে না, প্রত্যেক মাসেই হাসান আব্দুল্লাহ এই টাকাটা দেবে, যাতে করে মেয়েটার পড়ালেখার খরচ সে চালাইতে পারে। এই যে একটা নবীন এমপি, জুনিয়র এমপি, কনিষ্ঠ এমপি, এই যে একটা কাজ, এই যে একটা উদাহরণ সৃষ্টি করলো, এই উদাহরণটা বা হাসান আব্দুল্লাহর এই কাজটা দেখবার পরে যারা সিনিয়র এমপি আছে, যারা বুইরা জুনাবাল হয়ে গেছে, যারা পাথর মতো এমপি আছে, তারা কি করবে? তারা কি কখনো তাদের বেতনের টাকা কখনো কোনো জায়গায় ডোনেট করবে? কখনো কোনোভাবে কোনো উন্নয়ন কাজে ব্যয় করবে? বা সেই বেতনের টাকার কোনো একটা অংশ কি তারা রেগুলার কোথাও দান করবে? একজন জনপ্রতিনিধি কেন হয়? সে তার এলাকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। সেই টাকা সে কোথায় পাবে? আমাদের এই ট্যাক্সের টাকা সে সরকারের কাছ থেকে নিয়ে আমাদের জন্য সে কাজ করবে। কিন্তু তার নিজের ক্রেডিট কোথায়? সে নিজে কি করলো সেই জায়গাতেই তো প্রশ্ন। সেই জায়গাতেই কিন্তু হাসান আব্দুল্লাহ জিতে গেল। হাসান আব্দুল্লাহ শুধু জনগণের ট্যাক্সের টাকাই জনগণের উন্নয়ন করবে না, সে নিজের বেতনের টাকা দিয়েও সে জনগণের উন্নয়ন করবে, জনগণের কাজে লাগাবে। হাসান আব্দুল্লাহর মতো আর কয়টা এমপি আমরা সংসদে পাবো? আর তার এই উদাহরণ সৃষ্টি হওয়ার পরে অনেকে আছে না যে কেউ একটা কিছু করলে সেটা দেখে আরো কয়েকজন করে, এরকম যদি করেও আরো কয়েকজন আসো তাইলেও ভালো। হাসান আব্দুল্লাহর এই উদাহরণটা কেউ পার্থকে ট্যাগ করে দিবেন, বা এটা ভিডিওটা এত শেয়ার করে দেন যাতে এটা পার্থ সাহেব দেখে। আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, প্রত্যেকজনকে ২৫০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন 1 দিন 2 দিনে না, বা একবার দিবার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। একটা মেয়ে এসএসসি পাস করলে যে আপনাদের মাথাটা গরম হয়ে যায় তারা বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ে টেনশন নাই, কারণ পড়াশোনার দায়িত্ব আমাদের। আমি কয়েকটা বিষয় জানানোর জন্য এখানে আসছি। একটা বিষয় হচ্ছে, আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন? 2 জন মনে আছে। প্রত্যেকজনকে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মানে বুঝাইতে পারিনি, বুঝছেন? ধরেন কেউ যদি আইএ পড়ে, আইএ মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে ২৫০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন 1 দিন 2 দিনে না, বা একবার দিবার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। কারণ ধরেন আমি ২৫০০ টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগতো না, তোরা ভর্তি না, বুঝতে হাতে তালে দেওয়া লাগতো না। আমি ২৫০০ টাকা করে প্রত্যেক মাসে নিলাম, আবার পড়াশোনাও করলাম না, পরীক্ষা ফেলও করলাম, তাইলে কিন্তু আপনার এই বৃত্তি বন্ধ করে দিব। ব্যাপারটা বুঝছেন কিনা? ব্যাপারটা বুঝছেন? আর যারা এখানে টোটাল ৩৪ জন, কতজন? টোটাল ৩৪ জন যারা পড়াশোনা করে, তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে ৫০০০ টাকা, কাউকে ৩০০০ টাকা, ন্যূনতম ২০০০ টাকা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে, মানে যতজন আছে। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরল কাণ্ডে পুরো জাতি ইমপ্রেসড। আর ঠিক সেই সময়, একই সময়ে বিএনপি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরল কাণ্ডটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে। আসলে এই হাসনাত ছেলেটা বাংলাদেশে এক্সেপশনাল। হাসনাত ওয়ান পিস মেড আর নাই। তিনি একটা ক্রিয়েটিভ সৃজনশীল যে কাজ করেন এবং সেই কাজটা যেভাবে রিজামিনেট করতে পারেন এবং এক্সাম্পল সেট করতে পারেন,
সবার জন্য অনুসরণীয় হিসেবে এস্টাবলিশ করতে পারেন, এটা অনেকেই পারে না। যেমন রমজান মাসে দেখেছেন যে জবাবদিহিতা শীর্ষক যে লাইভ ক্লাস নিয়েছেন অনলাইনে, এটা হাসনাতের নিজের কোচিং করানোর জন্য যে প্রজেক্টর বা যে সেটআপ, ওই সেটআপে তিনি এখন এমপি হিসাবে লাইভ ক্লাস নেন। আবার তার ব্যবসা বাণিজ্য কোচিং ব্যবসাও কিন্তু হয়তো এখনো চলে, টাকা পয়সা নিয়ে তার অত চিন্তা নেই, তার কোচিং ব্যবসা চলে। এবং হাসনাতের যে ড্রেস আপ আপনি একটু দেখেন, সেই জার্সি পরে সংসদে শপথ নিতে যাওয়া এবং এখনো একদম সিম্পল ড্রেসে সংসদ অধিবেশনে যাওয়া, এগুলো কিন্তু পুরো জাতিকে ইমপ্রেস করে। এনসিপির বিরুদ্ধে শত হাজারো সমালোচনা আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সত্যি বাংলাদেশে অসাধারণ এবং ব্যতিক্রমী এক তরুণ, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এনসিপি ধ্বংস হলো, হাসনাতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই লাইভ ক্লাসের মাধ্যমে পুরো জাতি একটা নতুনত্ব পেয়েছে, সমস্ত এমপিদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। যে বিদেশি খেজুর আসে বাংলাদেশে কেউ জানতো না, ওটা নিয়ে কোনো কনসার্নই ছিল না। এখন সামনের বছর খেজুর প্রথম রমজানের মধ্যেই হয়তোবা সব এমপিরা ডিস্ট্রিবিউট করে দিবে, ওটা খাওয়ার কথা কেউ চিন্তাও করবে না, এক হাসনাতের কারণে। লুঙ্গি, শাড়ি, আরো যত কিছু, হাসনাত যেখানে হাত দেন সেখানে সোনা ফলে। আমি তো বিশ্বাস করি যে এরকম আরো অনেক খাতে বাংলাদেশে একটা বিপ্লব তৈরি করবেন হাসনাত আব্দুল্লাহ একা, জাস্ট তার ক্রিয়েটিভ চিন্তার মাধ্যমে। রাজপথে আন্দোলন দরকার নাই, তার একটা প্রজেক্টর, তার একটা মোবাইল, ওর মাধ্যমে হাসনাত বিরাট বিরাট বিপ্লব সাধন করবেন। এই যে খেজুর বা এমপিদের কাজ, এমপিদের বরাদ্দ বিষয়ে তিনি একটা লাইভ ক্লাসের মাধ্যমে একটা বিপ্লব সৃষ্টি করেছেন, ওটাকে একটা বিপ্লব বলতে হয়। বাংলাদেশের এমপিরা নানান কিছু গোপন করতো, কি হয় বা কি, এগুলো জনগণ জানতো না, এগুলো সবকিছু জনগণ জেনেছে এবং এগুলো নিয়ে জবাবদিহিতা চাইছে। এই যে বিষয়টা, এটা একটা বিপ্লব। এই হাসনাত আব্দুল্লাহ এখন আরেক কাণ্ড ঘটিয়েছেন, সেটা হচ্ছে নিজের প্রথম মাসের বেতন বিদেশি শিক্ষার্থীদের দিলেন হাসনাত। আরে অনেক কি তার বেতন কত কি এগুলো কাউকে কেউ জানতে দেয়? এমনি সাধারণ জনগণের জন্য যে বরাদ্দ, সেই টাকাই পারলে এমপিরা নিজে খেয়ে ফেলে। আর হাসনাত রাষ্ট্রীয় বরাদ্দ তো দিচ্ছেন এবং সেই বরাদ্দের হিসাব বুঝিয়ে দিচ্ছেন এবং জনগণকে শিখাচ্ছেন যে কিভাবে ওই বরাদ্দের হিসাব নিতে হয় এমপির কাছ থেকে, আবার নিজের বেতনের টাকাটাও দিয়ে দিচ্ছেন। এটাকে বিরল কাণ্ড বলতে হবে। বাংলাদেশে কোন এমপি এই কাজ করেছে দেখান? বিদেশি শিক্ষার্থীদের দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অনেকে হয়তো দিয়েছে, আপনি খুঁজতে পাবেন, কিন্তু কেউ আলোচনায় আসতে পারেনি। সাপোজ জামাতের কোন এমপি যদি নীরবে নিবৃতে এই কাজ করে, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হবে না। কিন্তু হাসনাত যদি করেন, এটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করতে পারে। এবং জাতীয় মিডিয়া কভারেজ না দিলেও হাসনাত নিজে ফেসবুকে পোস্ট দিলেই ওইটি হিট, ওটা জাতীয় কয়েকশো মিডিয়ার সমান। তো দর্শক, নিজের প্রথম মাসের বেতন বিদেশি শিক্ষার্থী দিলেন হাসনাত আব্দুল্লাহ, সত্যি অসাধারণ। মানে হাসনাত তার নিজেকে জাতির জন্য ওয়াকফ করে দিয়েছে। হাসনাত বলতে কোনো সত্তা, ব্যক্তি হাসনাত নেই, হাসনাত দেশের জন্য। এবং জুলাই আন্দোলনে আমরা দেখেছি এই হাসনাত আব্দুল্লাহর যে দৃঢ়তা, যে সাহসিকতা, সে ভিসি চত্বরের সামনে দাঁড়িয়ে জার্সি গায়ে হাসনাত আব্দুল্লাহর যে হুঙ্কার সাংবাদিকদের সামনে, পুলিশের সামনে, যে আমরা যাব না, ভিসির কাছে জবাব চাই, আমাদেরকে কেন মারা হচ্ছে, আমরা একটা গায়বানা জানাজা পড়তে আসি, অমুক তমুক, শাহবাগে কিভাবে বসে পড়েছে। আপনি যদি জাস্ট জুলাই আন্দোলনের স্মৃতিটা একটু রোমাঞ্চস্ত করেন, দেখবেন যে আপনার দৃশ্যপটে ভেসে আসবে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার। একদম প্রথম দিকে এই কোটা সংস্কার আন্দোলনের সার্জিস, এদেরকে আমরা কেউ চিনতাম না। আসিফ মাহমুদ ওদের সাথে অনেক পুরনো দিনের পরিচয়, বাট সার্জিস ওদের চিনতাম না, আর অনেককে চিনতাম না। কিন্তু হঠাৎ করে হাসনাতকে দেখি ফেস দ্য পিপলে কথা বলেন, তখন তো আমরা কথা বলতাম এবং অমুক জায়গায় কথা বলেন, তমুক জায়গায় কথা বলেন, এবং হঠাৎ দৃষ্টি আটকে গেল যে একটা ছেলে কালো করে অসাধারণ কথা বলেন, তার সাথে যুক্তি থেকেও পারে না, ওটা বাতিলের বিরুদ্ধে নানান যুক্তি দিচ্ছেন এবং তিনি রাজপথে হুঙ্কার দিচ্ছেন। আস্তে আস্তে মিডিয়া আসে, মানে পুরো জুলাই আন্দোলনের দৃশ্যপটে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই হাসনাত আব্দুল্লাহকে বিএনপি বলছে যে এ নাকি আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল। আল্লাহর গজব করবে, ঠাড়া করবে এ ধরনের মিথ্যা কথা বললে। জুলাই আন্দোলনে হাসনাতের যে অবদান, আজকে যারা বলছে, তারা তো একটা গায়েবানা জানাজাও করতে পারেনি। তারা তো পুলিশের বাঁশির শব্দ শুনে, অ্যাম্বুলেন্সের শব্দ শুনে উল্টো দৌড়াতো, তারা তো পানির ট্যাঙ্কির মধ্যে পালাতো। আর হাসনাত আব্দুল্লাহ জীবনের পরোয়া করেনি। ডিবি হারুন হাসনাতদের এক চুল নাড়াতে পারেনি। তো দর্শক, সেই হাসনাতদের যদি বলে যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল, এটা একটা মহা অন্যায়। এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাইয়ের ইতিহাস বিকৃত করা। হাসনাত আব্দুল্লাহকে বাদ দিয়ে জুলাই আন্দোলনে কোনো ইতিহাস সংগঠিত হতে পারে না। এমনকি এনসিপির আব্দুল কাদের গাদ্দারি করেছে, শিবিরের 9 দফাকে নিজের নামে নিজের ফাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, যদিও এটা জাতি গ্রহণ করেনি, যার ফলে আব্দুল কাদের এবং মাহফুজ বেশি চালাকি করেছিল, যার ফলে মাহফুজ আব্দুল কাদের কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। অনেকে বিতর্কিত কাজ করেছে।
অনেকের অবদান নিয়ে আপেক্ষিক কথা আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কোনো কথা নেই। একদম পিওর একটা ছেলে। সেই হাসনাত আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল, এই কথা বলেন বিএনপি নেতা রাশেদ খান, যাকে অনেকে বলছেন যে চরিত্রহীন, ব্যক্তিগত চরিত্র না, রাজনৈতিক চরিত্রহীন। তার রাজনৈতিক ইমান নাই। সারা জীবন গণ অধিকার পরিষদ করে তারেক রহমান বিএনপি সমালোচনা করে, শেখ হাসিনাকে মা বাপ অমুক তমুক বলে, আরো কি না কি বলেছে শেখ হাসিনাকে, শেখ মুজিবকে। এখন সে বিরাট বিএনপি সেজেছে এবং হাসনাতদেরকে বলে যে হাসনাতরা নাকি আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল। ধিক্কার জানাই আমরা। হ্যাঁ, আপনারা বলবেন, বলতে থাকেন। আর হাসনাত আব্দুল্লাহ তার কাজ সে করে ধীরে ধীরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছে। আপনি এমপি হতে পারেননি, আপনাকে 2 দিন পর বিএনপির কেউ গুনবে না। বিএনপির প্রোগ্রামে গেলে বিএনপির লোকজন ধাক্কা দিয়ে আপনাকে সরিয়ে দিবে, আপনাকে স্টেজে চেয়ার দিবে না, আপনার কোনো পোস্ট পজিশন নাই এবং পাবেনও না। আর হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ইতিহাসে লেজেন্ড হয়ে উঠছে। হাসনাতের লেজ ধরে আপনি টানাতে পারবেন না, টানতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কুমিল্লার দেবীদের উপজেলা পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে তিনি 34 জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন। দেখেন, শিক্ষাবৃত্তি। এই হাসনাতের নামে একদিন হাসনাত ফাউন্ডেশন, হাসনাত আব্দুল্লাহ ফাউন্ডেশন, হাসনাত আব্দুল্লাহ অমুক স্মৃতি সংসদ, অনেক কিছু হবে। হাসনাত আব্দুল্লাহর নাম সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং মানুষ তাকে স্টাডি করবে, তাকে নিয়ে গবেষণা করবে, তাকে নিয়ে পিএইচডি হবে, তাকে নিয়ে এমফিল হবে, থিসিস হবে। জাস্ট ওয়েট এন্ড সি। আমি আজকে ভবিষ্যৎবাণীটা করলাম। দেখেন, আমি কথা বলতেছি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে। ওর বাবা রাজা না, রাজমিস্ত্রি শব্দটা বার করেন। মিস্ত্রি বলতে পারতো, কিন্তু রাজমিস্ত্রি বলছে, মানে ওর মানে মিস্ত্রির আগে রাজ শব্দটা লাগাই দিচ্ছে, মানে রাজা। এই ভদ্রলোক যে রাজমিস্ত্রি, উনি অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি না, উনি অ্যাকচুয়ালি একজন রাজা। ওনার ছেলে হাসনাত আব্দুল্লাহ ও রাজা হোগা একদিন। কেন বললাম জানেন? একটা কন্টেন্ট দেখলাম ভাই। ও তার যে বেতন পাইছে যে পার্লামেন্ট থেকে, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, সেই বেতন থেকে সে 34 জন স্টুডেন্টকে, গরিব স্টুডেন্টকে উনি বৃত্তি দিচ্ছেন এবং এটা উনি সবসময় দিবেন। শুধু এই নয়, আরেকটা কন্টেন্ট দেখলাম, সে তার টাকা দিয়ে এলাকার ছেলে পেলেকে জার্সি বানায় দিতেছে খেলাধুলা করার জন্য। আবার সে ডিক্লারেশন দিছে যে আমার এলাকায় যে মেয়েটি মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট পড়তে যাবে, তার পয়সার অভাব হবে, তাকে আমি 2,500 টাকা দিব। কারণ আমাদের দেশের বাবা মারা মেয়ে মেট্রিক পাস করার পরে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করে। হাসনাত আব্দুল্লাহ বলছে বিয়ে দিবেন না, আপনার মেয়েকে আমি পড়াশোনা করবো, ওর ইন্টারমিডিয়েট থেকে ওর সমস্ত খরচা, মানে 2,500 টাকা আমি দেব। চিন্তা করা যায়? তো ও রাজা হবে নাকি আমি আপনি হব? এই জন্য ওই যে প্রবাদ যেটা আছে, রাজা রাজা হি রহেগা, প্রজা প্রজা হি রহেগা, দেয়ার ডেজ ইজ গন। রাজা রাজা থাকবে না, প্রজারা এখন রাজা হবে। হাসনাত আব্দুল্লাহ যা শুরু করছে, তাতে যদি আমরা কেউ তাকে ভবিষ্যতে বাংলাদেশের কোনো বড় কোনো জায়গায় দেখতে পাই, আশ্চর্য হইবার কিছু নাই। দেখেন, পয়সা তো অনেকেরই আছে। হাসনাত আব্দুল্লাহ এমন কোনো বড় লোকের ছেলে না, বারে বারে বলতেছে উনি একজন রাজমিস্ত্রির ছেলে, বাট আল্লাহ তাকে অনেক কিছু দিছে। আপনারা হয়তো অনেকে শুনছেন বা অনেকে দেখছেন, বা যারা না দেখছেন তাদের জ্ঞাতার্থে জানায় আর কি, হাসনাত আব্দুল্লাহ ফেসবুক থেকে মাসে অ্যাভারেজ 4 লক্ষ টাকা ইনকাম করে। এটা উনি নিজেই দেখাইছে। 4 লক্ষ টাকা তার ফেসবুক থেকে ইনকাম। কারণ তার একটা স্ট্যাটাস দিলেই লক্ষ মানুষ দেখে, লক্ষ কমেন্টস হয়, লক্ষ শেয়ার হয়, লক্ষ রিমার্কস আসে। ফেসবুক থেকে তার 4 লাখ টাকা ইনকাম। এইখানে তার একটা ইনকাম আছে, মনে করেন 1,00,000-2,000 মতো সে পায়। তাতে এত টাকার দরকার নাই। এই যে উদার মন মানসিকতা, এরকম এক্সাম্পল কি বাংলাদেশে আছে? এর আগে তো আরো অনেকেই আসছে ভাই, অনেক রাজার ছেলেরাও আসছে। সেই রাজার ছেলে কি রাজার মতো কোনো ভাব দেখাইছে যে আমি রাজা, আমি তোমার প্রজাদের জন্য আমি অনেক কিছু করতে চাই? দেখায় নাই। হাসনাত আব্দুল্লাহ দেখাচ্ছে। আজ বাংলাদেশের মানুষ ওর এই সমস্ত কন্টেন্ট দেখার পর গিয়ে দেখবেন কত সুন্দর সুন্দর কমেন্টস করতেছে। বাংলাদেশের মানুষ চায় হাসনাত আব্দুল্লাহ আরো এগিয়ে যাক। আমরা ওর জন্য দোয়া করি। হাসনাত আব্দুল্লাহর যে মন মানসিকতা, এই যে তার পয়সা করে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া, স্টুডেন্টদের মধ্যে বিলিয়ে দেওয়া, ছাত্রদের মধ্যে খেলাধুলার ব্যবস্থা করা, সে যেটা করলো সেটা আসলে ইতিহাস হয়ে গেল। আমরা হাসনাত আব্দুল্লাহর আরো উন্নতি চাই, হাসনাত আব্দুল্লাহ আরো এগিয়ে যাক। পাশাপাশি দেখেন আমাদের ইশরাক সাহেব, উনি ঢাকার এমপি, এবং শুধু এমপিত্ব পাননি, উনি মন্ত্রিত্ব পেয়েছেন। উনি একটা নতুন দল গঠন করেছেন, মানে বিএনপির পলকে আরেকটা নতুন দল আসছে। সেটা হলো মুক্তিযুদ্ধ প্রজন্ম দল না কি যেন। কন্টেন্ট একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তারেক রহমানের পরামর্শে ইশরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল গঠন করা হয়েছে, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম গঠিত হয়েছে।
না মানে বিএনপির আরেকটা নতুন দল হয়েছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। না না সরি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠন করা হয়েছে তারেক রহমান সাহেবের হুকুমে, জনাব ইশরাকের নেতৃত্বে। আর কত দল করবেন ইশরাক সাহেব? দল তো আছে, বিএনপির নিজস্ব দল আছে, বিএনপি, তারপরে ছাত্র দল, যুব দল, কৃষক দল, অমুক দল, তমুক দল। দরকার নেই তো, দল করার দরকার নেই। আপনি এখন মন্ত্রী হয়েছেন, আপনি এখন এই জায়গার এমপি, আপনি হাসনাতের দিকে একটু তাকান না, আপনি হাসনাতের মতো আপনার এলাকায় একটু হেল্প করেন না। দল করে কি লাভ? আপনাদের দল করতে হবে না, আপনাদের আসছেন 5 বছরের জন্য, থাকেন, থেকে মানুষের সেবা করেন। হাসনাতে দেখলেন না কিভাবে মানুষকে পয়সা করে দিচ্ছে, কিভাবে স্টুডেন্টদের পয়সা দিচ্ছে? আপনি আপনার এলাকার জন্য কি করছেন? শুধু দল করতেছেন নাকি? আর একটা নতুন দল করলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। না না সরি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। কি লাভ এগুলা কইরা ভাই? মানুষের সেবা করেন ইশরাক সাহেব। তাহলে এই যে আপনি আজকে এই পদে আসছেন, মানুষ সারা জীবন মনে রাখবে। এই যে হাসনাত, এই যে মানুষগুলোকে সাহায্য করতেছে, এরা কি জীবনে ভুলবে? আপনি মানুষের কাছে আসেন, আপনি অত্যন্ত পপুলার একজন মানুষ, আপনার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আপনার তো টাকা পয়সার দরকারও নাই। হাসনাত যদি রাজমিস্ত্রির পুরো হইয়া তার বেতনের টাকা বাইরে দিতে পারে, আপনি কেন পারেন না? আপনি তো আল্লাহ বহুত দিছে। আপনি অরিজিনাল একটা মানে রাজবংশীয় ছিলেন, আপনি রাজার ছেলে, আপনি রাজার ছেলে, রাজাই আছেন। আপনি সাহায্য করেন, আপনার দলের লোকজনকে বলেন যে যেসব এলাকায় যে সমস্ত এমপিরা এমপিত্ব পাইছো, তারা লোকাল লোকজনদের হেল্প করো, লোকাল লোকজনদের সাহায্য করো, বিভিন্ন রকম টাকা পয়সা দিয়া, পড়াশোনার ব্যাপারে হোক, খেলাধুলার ব্যাপারে হোক, সমাজের উন্নয়নের জন্য হোক করেন। তাহলে আপনারা এই পরের 5 বছরে আবার যে ইলেকশন হবে, তখন আপনারা আসতে পারবেন, মানুষ আপনাদের মাথায় তুলে রাখবে। দল ফল করে কোনো লাভ হবে না। মানে যারা বিএনপি করে তারা এক জায়গায় থাকলেই হয়েছে। এখন মুক্তিযুদ্ধ প্রজন্ম, এই প্রজন্ম কি করবে? এই প্রজন্ম তো এখন ছোট, এই যে নতুন প্রজন্ম আসতেছে, এরা এসে আপনাদের দল করবে? প্রয়োজন নাই। বিএনপি অনেক বড় দল, সেটা না করে জনগণের কাছে আসেন। আসলে বন্ধুরা, এই দেশে যারা ভালো কাজ করতে যায় তাদেরকে মানে সরকার বলেন বা অ্যাডমিনিস্ট্রেশন বলেন ভালো কাজ করতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো এখন ঘটতেছে, আপনারা অনেক হয়তো দেখছেন, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে ডাকসু আসছে, শিবিরের সবাই ডাকসুর, কিন্তু ওরা তো শিবির হিসাবে কাজ করতেছে না, ওরা তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কাজ করতেছে। আপনার একটা ঘটনা রিসেন্টলি ঘটছে 2-3 দিন আগে, আপনাদের অনেকে নোটিস করছেন কিনা জানি না, যে ঢাকা ইউনিভার্সিটিতে শনিবারে একটা বাস চালু করার জন্য একটা ব্যবস্থা নিয়েছে ডাকসু। তখন ইউনিভার্সিটির ট্রেজারার মহোদয় বলছেন আমাদের কাছে ফান্ড নাই, ওরা ইউসিজির থেকে ফান্ড আনছে, তারপরে সেই বাসের অনুমতিটা দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওইখানকার জন্য এসি কেনার জন্য তারা টাকা জোগাড় করছে, টাকা তারা জমা দিচ্ছে ট্রেজারার সাহেবের কাছে, ট্রেজারার মহোদয় এসি লাগাচ্ছে না। এগুলো নিয়ে যখন তারা কথা বলতে গেছে ভাইস চ্যান্সেলর মহোদয়ের ঘরে, তখন ওইখানে তাদের কথাবার্তার পরে ভাইস চ্যান্সেলর মহোদয় বলতে, তোমরা কি মব করতে আসছো কিনা? ছেলেগুলো চিৎকার করে বলতেছে, অনুরোধ করে বলতেছে, স্যার আপনি এভাবে বলেন না, আমরা আপনার কাছে আমাদের আবেদন নিয়ে আসছি, আমরা টাকা নিয়ে আসছি, টাকা জোগাড় করছি, এসিটা লাগানো হচ্ছে না, বাসটা দেওয়া হচ্ছে না, এবং ট্রেজারার মহোদয় বলছেন উনি আপনার সাথে কথা বলে এটাকে বন্ধ করে দেবেন। কেন স্যার? আমাদের কেন কাজ করতে দিচ্ছেন না? আপনাদের এখান থেকে কোনো পয়সাও নেই না, আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড নেই না, স্টুডেন্টদের উন্নতি করতে চেয়েছি, অথচ আমাদের এই ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সব কাজ আটকে রাখছে। এসি টাকা থাকার পরেও এসি কেনার পরেও এসি লাগানো হচ্ছে না, ইলেকট্রিক লাইন দেওয়া হচ্ছে না, বাসের টাকা জোগাড় করবার পরও বাস খোলা হচ্ছে না। আর এখন আপনি বলছেন স্যার আমরা মব করতে আসছি। মবের সংজ্ঞা কি সেটা আমাদের এখন জানতে হবে। কিন্তু ওই যে মব শব্দটা বলার পর ব্যাপারটা এমন হয়ে গেছে যে এইটা এখন নিউজ হয়ে গেছে যে শিবিরের ছেলেরা সব মব করতে চায়, শিবিরের ছেলেরা সব মববাজ। এই যে একটা তকমা লাগাই দেওয়া হয়েছে শিবির, বা এই যে ডাকসুর বর্তমান যে কমিটি আছে, এরা কেমন করে কাজ করবে? তার মানে কি হলো জানেন? যে কমিটি হলো এক দলের, সরকার পক্ষের দল যারা আছেন উপরে, তারা এই দলকে কোনো সাপোর্ট দিচ্ছে না, তাদেরকে পচাচ্ছে। এটা কি একটা ইউনিভার্সিটিতে হওয়া উচিত? আমার তো মনে হয় না। ভিডিওটা শেষ করবার আগে ঢাকার যে বর্তমান ডিসি ফরিদা বেগম সম্পর্কে দুইটা কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফরিদা বেগম ঢাকার ডিসি হয়েছেন। এই ফরিদা বেগমকে আমরা অনেক মানে বিভিন্ন রকম ক্লিপ দেখছি, উনি একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে গান গায়া বেশ পপুলার হয়েছেন। এখন তাকে একজন জিজ্ঞেস করছে, আপনি তো বঙ্গবন্ধু সম্পর্কে গান গায়া বেড়াইছেন, আপনি এখন ঢাকা ডিসি হয়েছেন, আপনার অনুভূতি কি? সে স্ট্রেট উত্তর দিছে যে আগে বঙ্গবন্ধুর গান গাইছি, এখন জিয়াউর রহমানের গান গামু। এই হলো বাংলাদেশের অবস্থা। এবং আমি এইখানে কমেন্টে যে দেখলাম অনেকেই তাকে সাধুবাদ জানাচ্ছে যে ফরিদা ম্যাডাম, মানে ফরিদা বেগম ডিসি ঢাকা, উনি সত্য কথা বলছেন, উনি সরকারি কাজ করেন, উনি যে সরকার আসবে তারই দাবিদারি করবেন। আবার অনেকেই বলছেন উনি একজন নির্লজ্জ মহিলা, একসময় আওয়ামী লীগ করতো, এখন এসে বিএনপি করে। ভাই, সরকারের লোক হইল পালের গরু, যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। প্রিয় দর্শক, দেখতে পারলেন
জানাবেন আপনাদের অভিব্যক্তিটা, আপনারা কি বলতে চান। হাসনাত আব্দুল্লাহ তিনি যেই উদ্যোগ গ্রহণ করেছে, তিনি যেই কথা বলেছেন এবং যেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে। বড়ই কষ্ট লাগে যে হাসনাত আব্দুল্লাহর মতো বাকি এমপিগুলো যদি হতো, তাহলে দেশটা খুব দ্রুত সোনার বাংলায় পরিণত হতো। আফসোস, তারা ওই দুর্নীতি, রাহাজানি, লুটপাটে ব্যস্ত। দেশের উন্নয়ন, জনগণের জীবনমান উন্নয়নে তাদের কোনো লক্ষ্য নেই। হাসনাত আব্দুল্লাহ প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য সে রাজনীতিতে এসেছে। তার কর্মকাণ্ডে স্পষ্ট সেটি প্রমাণ পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ একের পর এক তিনি চমক লাগানো কাজ করেছে, প্রশংসা করার মতো কাজ করেছে। রমজান মাসে তিনি জনগণের সম্মুখে এসে জবাবদিহিতা করেছে। ফেসবুক লাইভে ক্লাসের মাধ্যমে তিনি সব কিছু পাই টু পাই হিসাব দিয়েছে, জবাবদিহিতা করেছেন। এই জবাবদিহিতার প্রথাটা হাসনাত আব্দুল্লাহ শুরু করলো বাংলাদেশে। এর আগে তো কোন এমপি, কোন সংসদ সদস্য কত টাকা, কত কি বরাদ্দ পেত, সেটি বাংলাদেশের মানুষ জানতে পারতো না। কিন্তু হাসনাতের পর থেকে একে একে জবাবদিহিতা শুরু হয়েছে। আবার এই যে আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত সম্প্রদায় গোষ্ঠী বেদে সম্প্রদায়, তারা সব থেকে অবহেলিত। তাদের বিষয়ে হাসনাত আব্দুল্লাহর এই অভাবনীয় উদ্যোগ আসলেই প্রশংসা করার মতো। দোয়া করি এগিয়ে যাক হাসনাত আব্দুল্লাহ, দেশের মানুষের জন্য, দেশের হয়ে কাজ করুক। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত।